হ্যালো অ্যান্ড ওয়েলকাম সকলকে। সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। আজকে তোমাদের জন্য যে খবরটা দেব সেটা হচ্ছে আমাদের আগের যে মক টেস্টটা আমরা নিয়েছি ডাব্লিউবিপির কনস্টেবলের, ওই মক টেস্টে তো খুবই ভালো রেসপন্স দেখেছি। এখনও পর্যন্ত ওখানে 240 242 জন এক্সাম দিয়েছে দেখলাম, এবং অনেকে কমেন্টে লিখেওছো যে আরও টেস্ট নেওয়ার জন্য। তো নেক্সট আমি একটা মক টেস্টের অ্যানাউন্সমেন্ট করছি, আমাদের মক টেস্ট 2, এবং সেটা অবশ্যই ফ্রি মক টেস্ট। আমাদের ফ্রি মক টেস্ট নেক্সট যেটা হবে কনস্টেবলের জন্য, ডাব্লিউপি কনস্টেবলের জন্য ফুল লেন্থ মক টেস্টই হবে 85 নম্বরের, যেমনটা দিয়েছো তেমনই হবে। এবং ডেটটা হচ্ছে আমাদের 5th সেপ্টেম্বর। ঠিক আছে, 5th সেপ্টেম্বর আমাদের এক্সামটা হবে। 5th সেপ্টেম্বর মানে ধরো আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে আমাদের 23 তারিখ। 23 আর ওদিকে হচ্ছে 5, মানে আমাদের হাতে আর 12 দিন আছে। তাহলে যা পড়াশুনো করছো এই 12 দিনে তোমরা আরেকবার ভালো করে রিভিশন করে নাও সেগুলো। আমি 5 তারিখে 5th সেপ্টেম্বর তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেই লিঙ্কে ঢুকে তোমরা এক্সামটা দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, মক টেস্ট 2 যেটা তোমরা চাইছিলে যে আরও মক নিতে, সেটা আমরা 5th সেপ্টেম্বর নেব টিচার্স ডের দিন। ঠিক আছে, ওই দিন সারাদিন তো রাত্রি 12টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। তো আমি সকালের দিকে, এক্স্যাক্ট টাইম বলতে পারছি না, বাট আমি সকালের দিকে তোমাদের লিঙ্কটা গ্রুপে দিয়ে দেবো। কোন গ্রুপে পাবে আমি নিচে ডেসক্রিপশনে দুটো গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই গ্রুপে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। যাদের কাছে আমার ফোন নাম্বার আছে স্ট্যাটাসে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর আমি এখানে ইউটিউবেও লিঙ্ক শেয়ার করে দেবো। তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা পরীক্ষাটা দেবে। আগের পরীক্ষায় 30-35 জন ভুল করেছো, যেটা সেইটা আমি আরেকবার বলে দিচ্ছি। স্ক্রোল করবে, স্ক্রোল করে করে তুলে আনসার দেবে, যেখানে যেটা আনসার মনে হবে সেটা ক্লিক করবে, আবার স্ক্রোল করবে, ক্লিক করবে, আবার স্ক্রোল করবে, এরকম। ডান দিকে যে রাইট চিহ্ন যেটা আছে এটা সাবমিট অপশন, তোমরা কেন এটা না বুঝে বারবার এটাতে ক্লিক করে ফেলছো? এটাতে ক্লিক করে ফেললে তোমার এক্সামটা সাবমিট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা একটুখানি খেয়াল করে পরীক্ষাটা দিও। তো এটা ছিল আমাদের অ্যানাউন্সমেন্ট, ভালো করে পরীক্ষাটা দিও, তার জন্য প্রিপারেশানটা নাও। আর আহ, যেহেতু মিক্সড টাইপের কোশ্চেন থাকে, সেহেতু আগে অঙ্ক করব, তারপর জিআই করব, তারপর ম্যাথ করব, জিকে করব, এরকম ব্যাপারটা তো থাকে না। সেই জন্য পরপরই তোমরা করবে। যেটা তুমি পারছো না সেই কিছু জন বলো দাদা সময় অ্যাডজাস্ট করতে পারেনি, তো সময় অ্যাডজাস্ট ওইভাবেই হবে। যেটা তুমি পারছো না সেটা ছেড়ে দিয়ে পরেরটায় চলে যেতে হবে। লাস্টে যদি সময় পাও তখন আবার ফিরে এসে করবে, আর নয়তো ওটা ছেড়েই দেবে যদি সময় না থাকে। ঠিক আছে, তাহলে 5th সেপ্টেম্বর মনে রেখো, 5th সেপ্টেম্বর ডেটটা মনে রেখো। মানে ঠিক 12 দিন আছে তোমাদের হাতে। এই 12 দিন মন দিয়ে পড়াশুনো করো, দিয়ে মক টেস্টটা দিও। ঠিক আছে, এইবার আজকে এসেছি যখন, তাহলে কিছু না পড়লে তো হয় না, কিছু জিনিস পড়িয়ে দিচ্ছি, আমি ইডিয়ামস পড়িয়ে দিচ্ছি কয়েকটা। তাহলে ক্লাসটা একটুখানি দেখো। খুব ইন্টারেস্টিং কিছু ইডিয়ামস, এবং পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসেছে। ইডিয়ামস পরীক্ষায় কীরকমভাবে আসে, যারা নতুন দেখছো তাদের জন্য বলছি। একটা সেন্টেন্স দেয়, একটা সেন্টেন্স থাকে, তার মধ্যে পার্টিকুলার কিছু শব্দের নিচে দাগ দেয় যেটা কিনা একটা ইডিয়াম, তার মিনিংটা অপশনে লেখা থাকে। তাহলে সেই মিনিংটাকে আমাদেরকে গোল করতে হয়। হলো, এটা প্রথম ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, কখনো কখনো ইডিয়ামসটা ডিরেক্ট মিনিং জিজ্ঞেস করে, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দি ইনভার্টেড কর্ম, মধ্যে ইডিয়ামসটা দিয়ে দেয়, দিয়ে 4টে অপশন থাকে তার মিনিংটা। তার মানে আমাদের ইডিয়ামসটা পড়ে তার বাংলাটা মনে রাখতে হবে, তার ইংরেজি এক্সপ্লানেশনটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে ইডিয়ামস পরীক্ষায় এরকমভাবে আসে। আর কি, ইডিয়ামস হচ্ছে সেই সমস্ত জিনিস যেগুলো, সেই সমস্ত কিছু শব্দ মিলে তৈরি হয়, যেগুলোর বাহ্যিক অর্থটা আমরা নিই না, যেগুলোর ভিতরের অর্থটা আমাদেরকে নিতে হয়, সেটাকে ইডিয়ামস বলে। ঠিক আছে, তাহলে ভিতরের অর্থটা নিতে হয় মানে আমি কি বলছি, ভিতরের অর্থ নিতে হয় বলছি মানে আমি, দেখবে বলি না যে ফ্যাট ক্যাট মানে মোটা বিড়াল, এটা তো ঠিক আছে, কিন্তু যদি এটা ইডিয়াম হিসাবে ইউজ হয় তখন এর মানে মোটা বিড়াল না ধরে রিচ পার্সন ধরতে হবে। তাহলে ব্ল্যাক শিপ মানে কুলাঙ্গার, ব্ল্যাক শিপ মানে কালো ভেড়া ধরলে হবে না। তাহলে এগুলোকে ইডিয়ামস বলে। ইডিয়াম বানানটাও খুব ইম্পর্টেন্ট, IDIOMS, ইডিয়ামস। তাহলে এখানে ও হয়, এটাও একটুখানি খেয়াল রেখো। বেশ, এবার চলো, বেশ কিছু মজাদার ইডিয়ামস আছে এবং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। তাহলে আমি একবার পড়ে দিচ্ছি, একবার দেখে নাও।
এই যেটা আমি পড়িয়ে দিচ্ছি এর পিডিএফটা আমি এই নিম্নলিখিত যে গ্রুপে তোমাদের যে লিঙ্কটা দেওয়া আছে গ্রুপে আমি আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? ওখানে গেলে পিডিএফটাও তোমাদের ভবিষ্যতে যাতে পড়তে পারো সেই জন্য রেখে দেবে। দেখো, বাটারফ্লাই ইজ ইন ইয়োর স্টোমাক, তাহলে তোমার স্টোমাকে বাটারফ্লাই ঢুকে গেছে এরম ব্যাপার না। বাটারফ্লাই ইজ ইন ইয়োর স্টোমাক, এটা খুব সুন্দর ইডিয়াম। এর মানে দেখো ভয় বা টেনশন হওয়া। তার মানে কি? তার মানে ফিলিং ভেরি নার্ভাস বিফোর সামথিং ইম্পর্টেন্ট। ধরো তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, ধরো তুমি প্রথম স্পিচ দিতে যাচ্ছ, তার আগে যে ভয় টেনশন যেটা হয়, হ্যাঁ, বলে না পেট গুড়গুড় করছে যেন মনে হয়, সেইটাকে বলে বাটারফ্লাইজ ইন ইয়োর স্টোমাক। খুব ভালো ইডিয়াম একটা। এর দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে বাক্যে, দেখো আই হ্যাড বাটারফ্লাইজ ইন মাই স্টোমাক বিফোর গিভিং মাই ফার্স্ট স্পিচ। তাহলে প্রথম বক্তৃতা দেওয়ার আগে আমার যেন ভয় টেনশন হচ্ছিল, এরকম বলতে চাইছে। হলো। নেক্সট 2 নাম্বার ইডিয়ামসে এসো। 2 নাম্বার হচ্ছে স্টর্ম ইন এ টি কাপ। তার মানে চায়ের চুমুকে ঝড় তোলা বলে। মানে একটা সামান্য বিষয় নিয়ে বিশাল তোলপাড় আলোচনা, সেটাকে বলা হয় স্টর্ম ইন এ টি কাপ। একটা তুচ্ছ বিষয়, হুম, যেটার কোনো অতটা ভ্যালুই নেই। হ্যাঁ, হাওড়ার ব্রিজে কোন নাটটা খুলে দিলে গোটা ব্রিজটা ভেঙে যাবে, সেই নিয়ে বিস্তার আলোচনা। পরে দেখ, ভালো করে সার্চ করলে দেখবে হাওড়া ব্রিজে কোনো নাটই নেই। তাহলে এরকম ব্যাপার আর কি, তুচ্ছ বিষয় নিয়ে বিশাল তোলপাড় আলোচনা যদি করা হয় সেটাকে স্টর্ম ইন এ টি কাপ বলে। তাহলে দেখো, মেকিং এ বিগ ফাজ, FUSS ফাজ, ফাজ মানে বিশাল আলোচনা আর কি, অ্যাবাউট সামথিং ভেরি স্মল বা ট্রিফল। তাহলে ভেরি স্মল বা ট্রিফল জিনিস নিয়ে বিশাল তোলপাড় আলোচনা করাকে স্টর্ম ইন এ টি কাপ বলে। দেখো, দে আর ফাইট অ্যাবাউট হু উইল সিট ইন ফ্রন্ট সিট। তাহলে সামনের জানালায় কে বসবে সেই নিয়ে বিশাল একটা স্টর্ম ইন এ টি কাপ শুরু হয়ে গেছে। তার মানে সামান্য ব্যাপার নিয়ে বিশাল হইচই শুরু হয়ে গেছে, বিশাল আলোচনা, বিশাল হইচই, এমনকি ঝগড়াঝাটিও লেগে যায় কখনো কখনো। হলো। বেশ, এরপর 3 নাম্বার ইডিয়ামসে যাচ্ছি। দেখো, গো ব্যানানাস। গো ব্যানানাস, এখানে কলার কোনো ব্যাপার না। গো ব্যানানাস মানে পুরো পাগল হয়ে যাওয়া। কীরকম পাগল হয়ে যাওয়া? সত্যি সত্যি পাগল না, উত্তেজনা বা রাগে পাগল হয়ে যাওয়া। অনেকে হয় না, বিশাল রেগে গেল হঠাৎ, বিশাল উত্তেজনা, কেউ কিছু বলে দিয়েছে যেন বিশাল এক্সাইটমেন্ট দ্বারা হয়ে গেল, বিশাল রেগে গেল, এরকম। তাহলে টু বিকাম ক্রেজি। ক্রেজি মানে পাগল, কিন্তু এটা সেই উন্মাদ পাগল ওইরকম পাগল না, সেই পাগল তো আলাদা, সেটার অনেক ইংরেজি আছে। হ্যাঁ, এটা ক্রেজি, ইনসেন, এই সমস্ত পাগলগুলো আমরা বলি না আর ইউ ক্রেজি, তুমি কি পাগল, এরকম। তো টু বিকাম ক্রেজি উইথ এক্সাইটমেন্ট অর অ্যাঙ্গার। তাহলে অ্যাঙ্গার মানে কি? রাগ। এক্সাইটমেন্ট মানে কি? উত্তেজনা। তাহলে এইগুলোতে যদি কেউ পুরো পাগল হয়ে যায় তাকে সেই ইডিয়ামটা আমরা বলতে পারি গো ব্যানানাস। তাহলে তার বদলে এইটা তো, তাহলে এই যে এক্সপ্লানেশনগুলো বলছি এগুলো অপশনে পাবে তুমি, ঠিক আছে? বেশ। আর এর দেখো একটা এক্সাম্পলও দেওয়া আছে, দ্য ক্রাউড ওয়েন্ট ব্যানানাস। তার মানে ভিড়টা পুরো একদম পাগল হয়ে গেছিল রাগে। ওয়েন দ্য সিঙ্গার কাম অন স্টেজ, যখন তোমার সিঙ্গার গান গাইতে স্টেজে উঠেছিল। তাহলে এখানে রাগের থেকে বেশি উত্তেজনাটা ইউজ হবে। এই যে বাক্যটা দিয়েছে এখানে উত্তেজনাটা ধরতে হবে, রাগটা ধরলে হবে না। তাহলে কখনো কখনো এক্সাইটমেন্ট হতে পারে, অর অ্যাঙ্গার হতে পারে, দুটো একসঙ্গে নাও হতে পারে, এটাও একটা ফ্যাক্ট। তাহলে 3 নাম্বার ইডিয়ামস আমরা পড়ে ফেললাম। 4 নাম্বারে দেখো ক্যাট ন্যাপ আছে। বেড়ালের ঘুম নয় এর মানে। ক্যাট ন্যাপ মানে হচ্ছে খুব অল্প সময়ের জন্য ঘুমোনো। একটুখানি চেয়ারে বসে একটু ঘুমিয়ে নিল, একটু ঝিমিয়ে নিল। হ্যাঁ, একটুখানি ওই পাওয়ার ন্যাপ আর কি বলে না। তো খুব অল্প সময়ের জন্য যদি ঘুম হয়, শর্ট অর লাইট স্লিপ। এখানে লাইট মানে আলো নয়, লাইট মানে হালকা, মানে অল্প। তাহলে অল্প ঘুম, তাহলে ক্যাট ন্যাপ হয়ে গেল। এর এক্সাম্পল দেখো, হি টুক এ ক্যাট ন্যাপ ডিউরিং দ্য লাঞ্চ ব্রেক। লাঞ্চ ব্রেকের সময় একটুখানি সেই বেটা কি করে? ঘুমিয়ে নেয়। তাহলে ক্যাট ন্যাপ হলো। এরপর মাংকি বিজনেস। দেখো, অদ্ভুত লাগছে না শুনতে? মাংকি বিজনেস, মাংকি মানে বানরের কোনো সম্পর্ক নেই, কিন্তু বিজনেস মানে এখানে কিন্তু ব্যবসা বাণিজ্যের কোনো সম্পর্ক নেই। এটা একটা ইডিয়াম। মাংকি বিজনেস মানে হচ্ছে দুষ্টুমি বা সন্দেহজনক কাজকর্ম করা। তাহলে বাঁদর দেখবে এদিক ওদিক, এটা খেয়ে নেয়, ওটা খেয়ে নেয়, এদিকে বিস্কুটের কোটো নিয়ে চলে যায়। তাহলে সেই রকম থেকে মনে রাখতে পারো যে দুষ্টুমির ব্যাপার। মিসচেফ, এটা মিসচেফ না মিসেফ উচ্চারণ অ্যাকচুয়ালি, যাই হোক। অর ডিসঅনেস্ট বিহেভিয়ার, তাহলে দুষ্টুমি বা খারাপ আর আচরণ আর কি। হ্যাঁ, বিহেভিয়ার বানানটা খেয়াল করো, এটা আমি আমেরিকান ইংলিশ লিখে ফেলেছি। বিহেভিয়ার বানান কিন্তু এটাও কারেক্ট, VIOUR। হ্যাঁ, OUR এটাও কারেক্ট। তাহলে ব্রিটিশ আর আমেরিকান ইংলিশের পার্থক্য আর কিছুই না, দুটো বানানই কারেক্ট। তাহলে স্টপ দ্য মাংকি বিজনেস অ্যান্ড গেট সিরিয়াস।
তাহলে এরকম দুষ্টুমি করা বন্ধ করো এবং সিরিয়াস কাজকর্ম করো। হলো? এইবার খুব ফেমাস একটা ইডিয়াম, যারা পড়াশুনো করে তারা জানে, আমি বহুবার পড়িয়েছি, যারা পড়তে আসে তাদেরকেও পড়িয়েছি। ব্রেক এ লেগ। ব্রেক এ লেগ মানে হচ্ছে ঠ্যাং ভেঙে ফেলা নয়, কাউকে শুভ কামনা জানাতে বলা। ভাবো, তাহলে কেউ এক্সাম দিতে যাচ্ছে, তাকে গুড লাক না বলে তুমি যদি বলো ব্রেক এ লেগ, যে তারপরে সে রেগে যাবে কিনা আমি বলতে পারছি না, বাট ব্রেক এ লেগ মানে কিন্তু গুড লাক। ঠিক আছে? তাহলে ওয়ে টু সে গুড লাক স্পেশালি বিফোর পারফরমেন্স, তাহলে পারফরমেন্সের আগে যে গুড লাকটা দেওয়া হয়, স্পেশালি পারফরমেন্সের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হয়, সেই জন্য স্পেশালি বিফোর পারফরমেন্স আমি লিখে দিয়েছি। সেটাকে আমরা গুড লাক বলবো, ব্রেক এ লেগ। হলো? এরপর দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, ইউ উইল ডু গ্রেট ইন দ্য প্লে টু নাইট, ব্রেক এ লেগ। তাহলে ব্রেক এ লেগ দিচ্ছে, তাকে শুভকামনা দিচ্ছে, দারুণ খেললে যাতে করতে পারে সে। নেক্সট, হোল্ড ইয়োর টাং। টাং, এটার উচ্চারণ টাং, টাং মানে জিভ, এটা টঙ্গু নয় কিন্তু, টাং। তাহলে হোল্ড ইয়োর টাং, টাং মানে জিভ, তার মানে কি জিভ টেনে ধরে আছে এরকম ব্যাপার না, এর মানে চুপ করে থাকা। দেখো বাংলাটা লেখা আছে খুব সুন্দর করে, প্রত্যেকটার আমি চেষ্টা করেছি প্রত্যেকটার বাংলা লিখে দেওয়া, তার ইংরেজি এক্সপ্লানেশন লিখে দেওয়া, তার একটা এক্সাম্পল দেওয়া, যাতে করে তোমার কোনো অসুবিধে না হয়। তাহলে চুপ করে থাকা হলো টু স্টে কোয়াইট ইনস্টেড অফ স্পিকিং আউট, তাহলে কিছু বলার থেকে চুপ করে থাকা। হলো? হি ওয়ান্টেড টু আর্গু, সে কিন্তু তর্ক করতে চাইছিল, বাট ডিসাইডেড টু হোল্ড হিজ টাং, কিন্তু সে তার জিভ টেনে ধরে রেখেছে, তার মানে কীরকম বলতে চাই, তার মানে চুপ করে রয়েছে। তাহলে ইডিয়ামসটা নিতে হবে, তাহলে হোল্ড হিজ টাং মানে এখানে চুপ করে থাকা। হলো? তাহলে এটা গেল। এরপরে দেখো চেজ রেনবোজ। চেজ রেনবোজ যেটা আছে, চেজ মানে কি ধাওয়া করা, রেনবোজ মানে কি সেই রংধনু বা রামধনু। তাহলে অসম্ভব যে জিনিস স্বপ্ন, তার পিছনে দৌড়ানোকে বলা হয় চেজ রেনবোজ। কারোর ধরো সেই কোয়ালিটি নেই, কিন্তু সে সেই অসম্ভব জিনিসটা করার জন্য পিছনে দৌড়াচ্ছে, তো দেয়াল ঠেলে তো লাভ নেই, তো সেই জিনিসটাকে আমরা বলতে পারি চেজ রেনবোজ। হলো? তাহলে টু পারসু আনরিয়েলিস্টিক অর ইম্পসিবল ড্রিমস, কেউ যদি ভাবে যে আমি সূর্যে যাব এই বছরের মধ্যেই, তাহলে এই বছরের মধ্যেই সূর্যে যাওয়া, এটা চেজ রেনবোজই হলো তার কাছে। ইম্পসিবল ড্রিমস, এই বছরের মধ্যে সূর্যে কী করে যাবে? তাহলে ডোন্ট ওয়েস্ট টাইম চেজিং রেনবোজ, ফোকাস অন ইয়োর গোল। তাহলে ফালতু বিষয়ের জন্য না দৌড়ে কি হচ্ছে, রিয়েল গোল যেটা সেটার উপরে দৌড়াও। নেক্সট হচ্ছে কোল্ড ফিট, এবং খুব ভালো একটা ইডিয়াম। কোল্ড ফিট মানে হচ্ছে ভীরু বা কাপুরুষ, যারা কি করে শেষ মুহূর্তে ভয় পেয়ে পিছিয়ে যায়। তাহলে শেষ মুহূর্তে ভয় পেয়ে পিছিয়ে যায়, এরকম ভীরু কাপুরুষকে আমরা কি বলবো, কোল্ড ফিট বলবো। এক্সাম্পল কি হবে, টু সাডেনলি ফিল নার্ভাস অ্যান্ড ব্যাক আউট, হঠাৎ করে যেন নার্ভাস হয়ে যায়, ভয় পেয়ে যায়, এবং সে কি চিন্তা ভাবনা করে কি যে না ফিরে যাওয়াই ভালো, এবং সে ব্যাক আউট করে মানে পিছিয়ে চলে যায়। তাহলে সি গট কোল্ড ফিট বিফোর দ্য জব ইন্টারভিউ, তাহলে জব ইন্টারভিউ দেবে বলে ব্যাটা গেছিল, কিন্তু ওখানে ব্যাটা না বেটি, যাই হোক, কিন্তু কি হয়েছে, ভয় পেয়ে পিছিয়ে গেছে। তাহলে সি গট কোল্ড ফিট বিফোর দ্য জব ইন্টারভিউ, তার মানে সে জব ইন্টারভিউ দেওয়ার আগে ভয় পেয়ে পিছিয়ে এসেছে, যেটা কখনোই করা উচিত না, ভয়কে জয় করা উচিত। তো কোল্ড ফিট দেখানো উচিত না, ভয়কে জয় করার চেষ্টা করলেই জয় হবে। ভয় আমাদের মনে মনে আসে, মনে মন থেকে সেটাকে দূরে কি হবে হানিটা, যদি এই যে এই জব, এখানে এক্সাম্পলে কি বলছে, জব ইন্টারভিউ দিতে গেছে দিয়ে ভয় পেয়ে পালিয়েছে। কেন? ইন্টারভিউটা দিতে গেলেই বাঘ না ভাল্লুক তোমাকে কি খেয়ে ফেলবে? তা নয়। সব থেকে খারাপ কি হবে, চাকরিটা হবে না, তার থেকে খারাপ তো কিছু হচ্ছে না। পৃথিবীতে অনেক লোক আছে যাদের থেকে তোমরা অনেক ভালো আছো। আরে দুবেলা তিনবেলা খেতে তো পাচ্ছ। গুগল সার্চ করে দেখবে, পার ডে ইন্ডিয়াতে 7,000 লোক না খেয়ে মরে যায়, যার মধ্যে বেশিরভাগই বাচ্চা। পার ডে, শুনতে মনে হলো না এত বড় ডাটা, দাদা মনে হয় ভুল বলছে, স্যার মনে হয় ভুল বলছে। ভুল নয়, তুমি গুগল সার্চ করে দেখো পার ডে ইন্ডিয়াতে কতজন লোক না খেয়ে মারা যায়। 7,000 জন লোক, যার মধ্যে বেশিরভাগই শিশু, তারা কিন্তু 7,000 জন পিপল কিন্তু মারা যাচ্ছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার মতো জায়গা। তাহলে ওয়ার্ল্ডের সাপেক্ষে এটা কেমন হবে ভাবো। তো এদের থেকে তো তুমি অনেক ভালো আছো। খুব অল্প কিছু লোক আছে যাদের থেকে তুমি খারাপ আছো, কিন্তু এদের থেকে অনেক ভালো আছো। অনেক বেশি কোটি কোটি লোক আছে যাদের থেকে তুমি অনেক ভালো আছো। তাই ভগবানকে থ্যাংক ইউ দিয়ে সামনের দিকে এগিয়ে চলা উচিত। ঠিক আছে, চলো আর দুটো আর একটা ইডিয়ামস আছে, এটা পড়ে নিই। বাড়ি দ্য হ্যাচেট। বাড়ি দ্য হ্যাচেট মানে ঝগড়া ভুলে গিয়ে আবার বন্ধুত্ব করে ফেলা, বিশাল ঝগড়া মারামারি ছিল, সেইটা ভুলে মিটমাট করে ফেলা। ঠিক আছে,
তাহলে টু মেক পিস, পিস মানে কি? শান্তি। পিস বানানটা খেয়াল করো, PEACE, আর একটা PIECE পিস হয়, যার মানে টুকরো, এটা নয়। অ্যান্ড স্টপ ফাইটিং, এবং ঝগড়া মারামারি বন্ধ করে দেওয়া। তাহলে আফটার ইয়ার্স অফ রাইভালরি, বিশাল বিরোধিতা, শত্রু শত্রু সম্পর্ক থাকার পরে, বছরের পর বছর এরকম ধরে শত্রুতা থাকার পরে, দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছিল, টু বারি দ্য হ্যাচেট, তারা সব মিটমাট করে ফেলবে এবং আবার বন্ধুত্ব হয়ে যাবে, টু বিকাম ফ্রেন্ডলি হয়ে যাবে। তাহলে আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা আইডিয়ামস পড়ে ফেললাম। ও 3 নাম্বার 4 নাম্বারের পর সিরিয়াল নাম্বার দিইনি, বেশ যাই হোক, ঠিক আছে। তাহলে আমরা 10টা ইডিয়ামস, ইম্পর্টেন্ট ইডিয়ামস পড়ে ফেললাম এবং খুব মজাদার ইডিয়ামস, যেটা কিনা আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় কেমনভাবে আসবে সব বলে দিয়েছি। বেশ, ফাইনালি আরেকবার বলছি, 85 নাম্বারের মক টেস্ট হবে 5th সেপ্টেম্বর। 85 নাম্বারের মক টেস্ট হবে 5th সেপ্টেম্বর, ঠিক আছে? 5th সেপ্টেম্বর সকালের দিকে আমি লিঙ্ক অ্যাক্টিভ করব, রাত্রি 12টা পর্যন্ত সেটা অন থাকবে। যতজন এক্সাম দেবে দেবে, তারপর রেজাল্ট পাবলিশ করব, তারপরে তার দেখা যাবে কমেন্ট অনুযায়ী লিঙ্ক কেমন থাকবে না থাকবে। লিঙ্ক অ্যাক্টিভ থাকবে না অফ করে দেওয়া হবে, সেটা কমেন্ট দেখে করা হবে। তো 85 নাম্বারের ফুল মার্কসের এক্সাম হবে 5th সেপ্টেম্বর হবে। 12 দিন হাতে সময় আছে, এই 12 দিন খুব ভালো করে পড়াশুনো করো। কি করবে, যে জিনিসটায় তোমার ঘাটতি আছে সেই জিনিসগুলো দেখো, আর নতুন কিছু শিখতে যাবে না এখন। যে যা শিখে ফেলেছো সেইগুলোই রিভিশন করো বারবার। 10টা বই পড়ার কোনো প্রয়োজন নেই, একটা বইকে 10 বার পড়ো, দেখো হবে, ঠিক আছে? একটা বইকে 10 বার পড়ো, এদিক ওদিক হাঁদড়ে বেড়ালে হবে না, যা পড়েছো যথেষ্ট। 1 মাস পর পরীক্ষা, তো খুব ভালো করে রিভিশন দাও। রিভিশন যে দেবে সে কিন্তু জিতবে। আজকে 7 8 বছর আমি দেখছি, 7 8 বছর হয়ে গেল আমার পড়ানো, 7 8 বছরে আমি দেখছি যে রিভিশন বেশি দিয়েছে সে কিন্তু পাস করে গেছে, সে কিন্তু চাকরিটা করছে, এই দুর্মূল্যের বাজারেও চাকরি করছে। এত সমস্যার মধ্যে খুবই তো অল্প রিক্রুটমেন্ট বেরোয়, কিন্তু চাকরি করছে। তো এটা একটা ফ্যাক্ট। তো রিভিশন ভালো করে দাও, 5th সেপ্টেম্বর এক্সাম নিচ্ছি। আজকে এটুকুই থাক, চলো গুড নাইট, অনেক পড়াশুনো করে ফেলেছো, রিভিশন দাও ভালো করে, চলো গুড নাইট, টাটা।